গতকাল আমি যে পোস্টটা করেছিলাম আমাদের এই বেঙ্গল পলিটিক্সে, তাতে আমরা বলেছিলাম যে ইউনূস এবার ধীরে ধীরে ভারতকে হুমকি দিতে শুরু করেছেন। এখন কার্যত দেখা যাচ্ছে যে আমাদের এই পোস্টের এই ধারণা বা আমাদের এই কথাবার্তা কিন্তু ভীষণভাবে মিলে যাচ্ছে। তার কারণ এইবার বাংলাদেশ অথবা ইউনূস নিজে ভারতকে চাপ দিতে শুরু করেছেন তিস্তা নিয়ে। প্রসঙ্গ তিস্তার জল বন্টন। অন্তর্বর্তী সরকারের জল সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তিনি বলেছিলেন যে তিস্তার জল ন্যায্য ভাগের দাবিতে ভারতের ওপর চাপ দেবো। ইউনূস একটু নরম হয়ে বললেন, না না, চাপ নয়, আমরা এটা নিয়ে ভারতের কাছে দরবার করব। তার বক্তব্যটা কি না, আমাদের এই তিস্তা জল বন্টন নিয়ে পাকিস্তানের আমল থেকে ভারতের সঙ্গে কিন্তু কথা চলছে। মনমোহন সিং এর আমলেও কথাবার্তা হয়েছে, কিন্তু ভারত চেষ্টা করে এই সবসময় এই ব্যাপারটাকে পিছনের দিকে ঠেলে দিতে, সময় নিতে চায় ভারত। এবং এতে কিন্তু আমাদেরও ভালো হচ্ছে না, ভারতেরও ভালো হচ্ছে না। আমরা চাই আন্তর্জাতিক চুক্তি মেনে যেন তিস্তার এই জল বন্টন হয়ে থাকে। হাসিনার সঙ্গে কিন্তু ভারতের একটা চুক্তি হয়েছিল। এখন ইউনূসরা যে সমস্ত কথাবার্তা বলছেন তার দ্বারা কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কার হচ্ছে যে এই চুক্তি স্বাভাবিকভাবেই কিন্তু বাংলাদেশ মানবে না। এখন যেটা সমস্যা দেখা দিচ্ছে যে বাংলাদেশ তাহলে কোন রাস্তায় যাচ্ছে? ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার বদলে ধীরে ধীরে ভারতের সঙ্গে তারা সম্পর্ক খারাপ করার চেষ্টা করছে। সেটা হাসিনাকে ফেরত নিয়ে নেওয়া নিয়েই হোক, বা তিস্তার জল বন্টন নিয়ে হোক, বা নানা ধরনের বিষয় নিয়ে হোক। ও দেশে তো ভারতের মাল যেখান থেকে পাঠানো হয়, ভারতের পণ্য বয়কট করার একটা ডাকই দিয়ে রাখা হয়েছে। সে ব্যাপারে কিন্তু ইউনূসরা কেউ কিছু বলছেন না। পাকিস্তানের সঙ্গে গতকালই আমি বলেছিলাম যে বাংলাদেশের কিন্তু একটা দরম মহরম করার চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ইউনূসের অ্যাক্টিভিটিস, ইউনূসের পদক্ষেপ আগামী দিনে কোন দিকে হতে পারে তা কিন্তু চিন্তা করে দেখার মতো। কেননা তিনি অনেক রকমের কথা বলছেন। তিনি বলছেন যে ভারত যেন মনে না করে আওয়ামী লীগের বাইরে, হাসিনার বাইরে বাংলাদেশের সবটাই অংশটাই হচ্ছে ইসলামী রাজনৈতিক শক্তি, ইসলামী রাজনৈতিক শক্তি বলে যেন মনে না করা হয় বাংলাদেশকে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, ইউনূস আরও চাইছেন যে আগামী দিনে নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপুঞ্জের যে সম্মেলন আছে কিছুদিনের মধ্যে, সেখানে তিনি যাবেন। তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে একটি বৈঠকে মিলিত হতে চান। তিনি চান সার্কের পুনরুজ্জীবন, যে সার্ক মোটামুটি কাগজে কলমে আছে বলে তিনি মনে করছেন। তিনি চাইছেন অন্তত সার্কের সকলকে নিয়ে একটা ছবি তুলতে, তার এরকম ইচ্ছে আছে। অথচ এই এই উপমহাদেশীয় যে জোট রয়েছে তার মধ্যে কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করা যেতে পারে, অনেক কিছু কিন্তু আলাপ আলোচনা করে মেটানো যেতে পারে বলে তিনি মনে করছেন। কিন্তু আমরা যারা ভারতীয় বিশেষজ্ঞরা, তারা ইউনূসকে অথবা বাংলাদেশকে কি চোখে দেখছে? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে আরো অনেক কিছু বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। হাসিনার আমলে যা কিছু ছিল তাই নাকি খুব খারাপ। এখন এই যে আইন শৃঙ্খলা অবনতিটাকে স্বাভাবিক করা, স্বাভাবিক অবস্থাটাকে ফিরিয়ে নিয়ে আসা দেশের, তারপরে বাণিজ্যিক বিষয়টাকে নজর দেয়া, এগুলো কিন্তু বাংলাদেশের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। উল্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এখনো শুধুমাত্র হাসিনার সময়কার ব্যাপারটাকে ধুতে, ঝাড় দিতে, সাফ করতে ব্যস্ত। কিরকম না, হাসিনার আমলে যত সচিব ছিলেন, যত উপসচিব ছিলেন, সবাইকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। হাসিনার আমলে যত উপাচার্য ছিলেন বিশ্ববিদ্যালয়ের, সহ উপাচার্য ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বহু জায়গায় যে সমস্ত লোকজনেরা ছিলেন তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। নির্বাচন কমিশনকেও বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে। আর কি হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগকে খুঁজতে এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ব্যস্ত, বা রাজনৈতিক সরকার, রাজনীতি যে 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 অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে তারা কিন্তু আওয়ামী লীগকে খুঁজে বের করতে ব্যস্ত, আওয়ামী লীগকে ধরতে ব্যস্ত, তাদের বিরুদ্ধে মামলা দিতে ব্যস্ত। তার আগে তো একটা সময় হাসিনার অপসারণের পরে, বা হাসিনা ওই দেশ ছেড়ে চলে যাওয়ার পরে কিন্তু আওয়ামী লীগের প্রচুর লোক মারা গেছে, অসংখ্য লোকের ওপর হামলা হয়েছে, তাদের জিনিসপত্র লুটপাট করা হয়েছে, তাদের ব্যবসা কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে, বহু কিছু ঘটনা ঘটেছে। এমনকি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ এবং সংখ্যালঘুদের ওপরে হামলা কিন্তু অব্যাহত।
সেটার কোনো থামার কিন্তু কোনো উদ্যোগ নেই। এবং আমাদের এই ইউনূস সাহেব কিন্তু সেটা বন্ধ করার চেষ্টা করছেন না। তার সঙ্গে সঙ্গে তিনি আরো যে ব্যাপারটা দেখছেন, এই যে বাংলাদেশের আমাদের রবি ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটাকে পরিবর্তন করার কথা হয়েছে। ইউনূস তাতে হ্যাঁও বলেননি, নাও বলেননি। তাহলে ব্যাপারটা কি? এবারে বাংলাদেশের এই যে অবস্থা হচ্ছে, এই সব অবস্থা দেখে মনে করা হচ্ছে যে বাংলাদেশ একটা নতুন মৌলবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হতে চলেছে। কেন চলেছে না, শেরপুরের জেলে হামলা চালিয়ে 500 বন্দীকে মুক্ত করা হয়েছে। সেনা তার আগে বেশ কিছু লোককে, বহু লোককে তারা মানে যারা জেহাদি, যারা বিশেষ করে জামাতের লোকজন, তাদেরকে ছেড়ে দিয়েছে জামাতের দাবি মেনে। এবং তার ফলে যেটা এই উপমহাদেশের বিশেষজ্ঞরা মনে করছেন, বিশেষ করে ভারত মনে করছে, যে এর ফলে কিন্তু গোটা উপমহাদেশেরই নিরাপত্তা বিঘ্নিত হতে চলেছে। এই পাকিস্তান এবং তার আশেপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু আগামী দিনে এই জেহাদি পন্থীরা, এই উগ্রপন্থীরা কিন্তু নড়ে চড়ে বসতে পারে। এখন আরো একটা জিনিস খোঁজা হচ্ছে বাংলাদেশে, যারা সংখ্যালঘু এবং যারা সরকারি চাকরি করে তারা নাকি ভারতীয়। বলছে ভারতে নাকি কত লক্ষ ভারতবাসী ভারত থেকে গিয়ে বাংলাদেশে চাকরি করে। এখন সব সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে আমরা তাদের ভারতকে চাকরি দিয়েছি, আমরা ভারতকে জল দিয়েছি, আমরা তো সব কিছুই করেছি, ভারত এবারে আমাদের হাসিনাকে ফেরিয়ে দিই। হ্যাঁ, আরও একটা যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের ওপরে কিন্তু প্রচণ্ডভাবে দমন পীড়ন চলছে। সংবাদ মাধ্যমকে বাধ্য করা হচ্ছে নতুন সরকারের বা জামাতের মনোমতন খবরাখবর করতে। বহু বেসরকারি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, বহু সাংবাদিক এবং সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, অনেকে গা ঢাকা দিয়েছেন খুন হয়ে যাওয়ার ভয়ে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এগিয়ে চলেছে একটি জঙ্গলের রাজত্বের দিকে। এই জঙ্গলের রাজত্ব বাংলাদেশকে কতখানি ছেয়ে ফেলবে, আগামী দিনে বাংলাদেশ কতটা এর বাইরে থেকে বেরিয়ে আসতে পারে, তার উপরেই কিন্তু নির্ভর করছে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক।